স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় সংসদে পাবনা ৫ আসনের সরকারি দলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাতে ওএসটি করেছে। এর আগে সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়। জ্বালানি তেলের সংকট না কাটায় গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি বড় বিপণী বিতান, হাসপাতাল আর আবাসিক ভবনে জেনারেটরের জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে। তেলের পাম্পগুলোর আশেপাশে যানবাহনের দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। পাশাপাশি ভোগান্তি বাড়ছে শপিং মল, আবাসিক ভবন আর বেসরকারি হাসপাতালগুলোতেও। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর প্রভাব পড়ছে বেচা বিক্রিতেও। যতক্ষণ ইলেকট্রিসিটি থাকে ততক্ষণ ইলেকট্রিসিটিতেই চলে, আর যখন আপনার ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনার জেনারেটরে চলতো, কিন্তু বর্তমানে চলে না। এক ভাগ বেচা কিনা নেই, তো মানুষ চলবে কিভাবে? এতে আমরা কোনো দোকান ভাড়াও দিতে পারছি না, দোকানের গোডাউন ভাড়া দিতে পারছি, দোকান ভাড়া দিতে পারছি না, তেলের কারণেই। আমাদের কাস্টমারগুলো হলো সন্ধ্যার পরে, আমাদের সারাদিন অফিস সারে কাস্টমার, সন্ধ্যার পরে আমাদের কাস্টমারগুলো আসে। এখন আমাদের বিরাট সংকটই চলতেছে। এটি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, যেখানে ২৪ ঘন্টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। লোডশেডিং এর সময় তাই দরকার পড়ে ডিজেলেরও। তাই জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আনতে এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমার এখানে ১ ঘন্টা যদি যা কারেন্ট না থাকে, আমার প্রায় 100 লিটার প্লাস ডিজেল লাগতেছে। তো দেখা গেছে যদি 500 লিটার ডিজেলের জন্য যায়, আমাদেরকে দিবে 200 লিটার বা 100 লিটার এরকম দিচ্ছে আর কি। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একটা টাইম। আমার এই তেলের জন্য গেলে ২-৩ ঘন্টা লাইনে দাঁড়াই আমাকে কিন্তু নিতে হচ্ছে। আবার রাজধানীর বড় বড় আবাসিক ভবনেও বিদ্যুৎ চলে গেলে লিফট চালু রাখা সহ বিভিন্ন কাজে জেনারেটর প্রয়োজন হয়। জ্বালানি সংকটে এখন তারাও আছেন বিপদে। আমাদের যে পরিমাণ তেল লাগে, বর্তমানে ওই পরিমাণ আমি চাহিদা মেটাতে পারি না কারণে আমার লাগে 60 লিটার, আমাদের ওরা দেয় বর্তমানে 30 লিটার। তেলের সংকটের কারণে পুরো তেল দিতে পারে না। দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, জ্বালানি তেলের সংকটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা। চলে যাব তার কাছে। গৌতম, আপনি যেখানে আছেন সেখানে পাম্পের বর্তমান অবস্থা আমাদের জানাবেন। জ্বালানি সংকট তো চলছে, সেখানে এখন বর্তমান অবস্থাটা কি? নারায়ণগঞ্জের চাষারায় ৩টি পাম্প রয়েছে। ৩টি পাম্পেই কিন্তু ২টি পাম্পে আধা ঘন্টা আগে তারা ৬ দিন পরে ডিপো থেকে তেল পেয়েছে বলে জানিয়েছেন পাম্পের কর্তৃপক্ষ। এবং তেল পাওয়ার সাথে সাথে খবর পেয়ে যারা গাড়ির চালক রয়েছে, গ্রাহকরা রয়েছে, ইতিমধ্যেই ২টি পাম্পেই কিন্তু বিশাল আকৃতির তারা কিন্তু সারি করে দাঁড়িয়ে আছেন তেলের অপেক্ষায়। তবে বাড়ছে তেল নিতে আসা যা গ্রাহকদের সাথে পাম্প মালিকদের সাথে বাকবিতণ্ড, এবং সিরিয়াল নিয়ে হচ্ছে তাদের ভিতরে এক প্রকার বাকবিতণ্ডতার বিপত্তি বাড়ছে। তবে আমরা যে বিষয়টি পাম্প মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি, গত 10 তারিখে তাদের সর্বশেষ তেল দেওয়া হয়েছে। তারা যে বিষয়টি কারণ হিসেবে দেখাচ্ছেন, তাদের যে মাসিক যে বরাদ্দ রয়েছে ডিপো থেকে সেটি অতিক্রম করেছে, বিদায় তাদের কিন্তু 5 থেকে 6 দিন তেল সরবরাহ করা হয়নি বলে ডিপো থেকে তারা জানিয়েছেন। এবং আজ যেহেতু তেল দেওয়া হচ্ছে, আগের থেকে যে যত দিন বাড়ছে ততই কিন্তু তেলের সংকটটা তারা দাবি করছেন, এবং ডিপো থেকে তাদের সরবরাহ কিন্তু ততই কম করা হচ্ছে। অর্থাৎ 2 থেকে 3 দিন পর পর একটি পাম্পে দেওয়া হচ্ছে। এবং চাষার আরেকটি আজগর যে পাম্প রয়েছে, এখন পর্যন্ত তেলটি সরবরাহ করেনি ডিপো থেকে, তাদের তেলটি আসছে। এবং তারা এখন ডিপো থেকে যে তেলটি আসছে সেই তেল কিন্তু চিত্রটি আমার পেছনটিতে দেখাতে পারছি। এখানে অসংখ্য গাড়ি তারা লাইন করে দাঁড়িয়ে আছেন, তেল নিচ্ছেন। বাইকারদের
300 থেকে 500 টাকা কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং যারা প্রাইভেট কার রয়েছে তাদের কিন্তু 1000 টাকা তেল দেওয়া হচ্ছে। এই দীর্ঘ সারির কারণে শহর জুড়ে কিন্তু একটা তীব্র যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। সেই সাথে এই জ্বালানি সংকটের কারণে পণ্যবাহী যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলি তেল না পাওয়ায় যে ভোগান্তি বেড়েছে এবং নিত্যপণ্য দ্রব্যের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেই গাড়ি নিত্যপণ্য দ্রব্যের যারা ব্যবসায়ী রয়েছেন তারা যে বিষয়টি জানাচ্ছেন, তাদের যে গাড়ি 10,000 টাকায় পাওয়া যেত পণ্যবাহী গাড়ি, সেই গাড়ি কিন্তু এখন 15,000 টাকার অতিক্রম করে তাদের ভাড়া নিতে হচ্ছে, যার কারণে নিত্যপণ্য প্রভাব কিন্তু পড়ছেন। এবং পাম্প মালিকরা কিন্তু দাবি করছেন মানুষের অতিরিক্ত চাহিদাও কিন্তু বেড়েছে এবং সেই চাহিদা, তবে সরকার বলছে কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছেন। তবে ভোক্তারা কিন্তু বলছেন এখানে তাদের যে তেল নিতে এসে তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না এবং তাদের যে প্রতিদিনের প্রয়োজনীয় তেল রয়েছে তাদের দৈনন্দিন কাজের জন্য সেই তেলটা কিন্তু তারা পাচ্ছেন না, তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না। এবং এই ভোগান্তির আসলে শেষ কোথায় সেই বিষয়টি সবার জনমনে এখনো প্রশ্ন। নারায়ণগঞ্জের যে 4টি ডিপো রয়েছে, সকাল থেকে যে সারি রয়েছে সেই সারি কিন্তু একেবারেই ট্যাংলোরের সারি কম দেখা গেছে। ডিপো থেকে তেল সরবরাহের বিষয়টি কিন্তু একেবারেই কম, সে বিষয়টি দাবি করেছেন তেল নিয়ে আসা যে ট্যাংলোরের চালকরা রয়েছেন। সেই সাথে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের 63টি পাম্পে তেল সরবরাহের যে বিষয়টি রয়েছে সংকট দেখা দিয়েছে এবং এই সংকট সমাধানের যে কিন্তু দাবি জানিয়েছেন ভোক্তা এবং পাম্প মালিকরা। এই ছিল আসলে আমার কাছে জ্বালানি তেলের নারায়ণগঞ্জের এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। জি গৌতম, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটির লংদুতে জরাজীর্ণ গাউসপুর সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এতে দুর্ভোগে পড়েছেন 4টি ইউনিয়নের প্রায় 1,00,000 মানুষ। স্থানীয়দের শঙ্কা, ব্রিজটি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই বছরের মধ্যেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে এলজিইডি। কাঁচালং নদীর পূর্ব পাড়ের বগাস্তর, গুলশাখালী, ভাসান্নদম ও আমতলী ইউনিয়নের 50,000 মানুষের যাতায়াতের একমাত্র পথ গাউসপুর সেতু। 90-এর দশকে নির্মিত সেতুটি গত 8-10 বছর ধরে আছে একদম জরাজীর্ণ অবস্থায়। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ব্যাহত হচ্ছে পাহাড়ে উৎপাদিত কাঁচামাল ও পণ্য পরিবহন। ক্ষতি বাড়ছে কৃষকদের। এখানে মোটরসাইকেল ড্রাইভিং দুর্ঘটনার শিকার হয়। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমি একদিন যখন কাঁচা সবজি নিয়ে মানি যাচ্ছিলাম তখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, তখন মারাত্মক একটা ব্যথা পাই। ভাই প্রায় 8 বছর ধরে এই অবস্থায় পড়ে আসছে। এখন পর্যন্ত এটা কেউ সংস্কার কাজ বা পুনর্নির্মাণ কাজ কেউ করে নাই। এই ব্রিজটা চলা মানুষের যাতায়াতের ঝুঁকিপূর্ণ, কোন সময় কি দুর্ঘটনা হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে ঝুঁকিতে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা তাদের। ব্রিজটা পারাপার করতে আমার অনেক ভয় লাগে, যে মনে হয় যে অনেক সময় ভেঙে যাবে ব্রিজটা, নিচের পিলার ড্যামেজ হয়ে গেছে। এই ব্রিজটা খুবই তাড়াতাড়ি সংস্কার দরকার, আর না হয় দেখা যায় হঠাৎ করে ব্রিজটা ভাঙা পড়তে পারে। কর্তৃপক্ষ বলছে শিগগিরই কাজ শুরু হবে। এটা আমাদের টপোগ্রাফিক সার্ভে এবং সয়েল টেস্ট কমপ্লিট করে আমরা সদর দপ্তরে পাঠিয়েছি আমাদের ডিজাইন ইউনিটে। আমরা আজকে ডিজাইনটা পেয়েছি, এই ডিজাইনটা এখন বেটিং করে আমরা আবার পাঠালে চূড়ান্ত ড্রয়িংটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রাক্কলন করে অনুমোদন নিয়ে টেন্ডার করে সবকিছু মিলে 2-3 মাস সময়ের মধ্যে আমরা বাস্তবায়নে চলে যেতে পারবো ইনশাল্লাহ। স্থানীয়রা জানান গাউসপুর সেতু পুনর্নির্মাণের দাবিতে গত 10 বছর ধরে বহুবার মানববন্ধন ও কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তবুও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। 2 দশক পূর্ণ করল তারুণ্যের জনপ্রিয় ব্র্যান্ড মোজো। গত 14 এপ্রিল দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয় মোজোর 20তম জন্মদিন। এই উপলক্ষে রাজধানীর আকিজ হাউসে ছিল বর্ণাঢ্য আয়োজন, যার মাধ্যমে সূচনা হয় মোজোর 21তম বর্ষের পথচলা। একই সঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়, যা আগামী 18 এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। এই মেলাটিও চলবে 18 এপ্রিল পর্যন্ত। পাশাপাশি দেশব্যাপী প্রায় 40টি বৈশাখী মেলার মোজোর পক্ষ থেকে ভোক্তাদের জন্য আয়োজন করা হয় ফান অ্যান্ড গেমস, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।
রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাই ওয়ান গ্রুপের শোরুম মিনিস্টার গ্যালারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট আমির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার মাই ওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম এবং শোরুম বিভাগের ডিভিশনাল ম্যানেজার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই কথা জানান তিনি। পোস্টে বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী আর কখনোই অবরুদ্ধ হবে না। এছাড়া হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত করায় চীন খুবই খুশি উল্লেখ করে ইরানে নতুন করে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে বেইজিং রাজি হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায় সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে ইরানের সরকার। ইরানে সামরিক অভিযান পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের সেনেটে পাশ হতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় বুধবার হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে 47টি ভোট পড়ে। এটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালাতে পারতেন না। এ নিয়ে সেনেটে 4 বার এই ধরনের ভোট অনুষ্ঠিত হলো, যেখানে এই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ডেমোক্র্যাটরা বলেছেন তারা আইন প্রণেতাদের অবস্থান স্পষ্ট করতে নিয়মিত সেনেটে এই ধরনের প্রস্তাব তুলবেন। অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করেন। প্রস্তাবটির সমর্থকদের দাবি, 28শে ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। দীর্ঘ 34 বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে তাদের এই আলোচনা হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলেও জানান তিনি। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 10 লাখ মানুষ। মিরপুরের হোম অফ ক্রিকেটে কাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর প্রস্তুতি হিসেবে বুধবার অনুশীলন করে দুই দল। 3 ম্যাচের সিরিজ জয় পরিকল্পনার পাশাপাশি পরস্পরকে সমীহ করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সাদা বলের সিরিজ খেলতে 13 এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। কিউইদের এই সিরিজের স্কোয়াডে আছে বেশ কিছু নতুন মুখ। আইপিএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল সেন্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ সফরের স্কোয়াডে তাই দ্বিতীয় সারির দল হিসেবে দেখছে অনেকে। তবে এমনটা মানতে নারাজ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আমি দ্বিতীয় সারির দল বলবো না। আমার মনে হয় যে কোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে, তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বের পরিবর্তনে দলে কোনো প্রভাব ফেলেনি। আমার কাজ হলো দলকে প্রস্তুত করে তোলা। বোর্ড পরিবর্তনে কোচিং গ্রুপের কাজে কোনো প্রভাব ফেলেনি। ঢাকায় আসার পর বুধবার প্রথমবারের মতো অনুশীলন করে নিউজিল্যান্ড দল। পরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন কোচ রব ওয়াল্টার। নাহিদ রানা দারুণ কোয়ালিটি ফাস্ট বোলার। বাংলাদেশ দলের প্রতিভা সে। এই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। সিরিজের প্রথম ওয়ানডে দুটি হবে মিরপুর, এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম চলছে। সংসদ টিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে সেখানে। ডিসেম্বর 2025 সালে একটি কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পটির অনুমোদিত প্রাকল্পিত যে ব্যয় 1273 কোটি টাকা,
প্রকল্পটি বাস্তবায়ন মেয়াদকাল জানুয়ারি 2026 থেকে 2028। বর্তমানে প্রকল্পটির দরপত্র আহ্বান কার্যক্রম চলমান রয়েছে। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রথম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলার সীমান্ত রক্ষায় 13টি স্থানে 4.335 কিলোমিটার এবং কানাঘাট উপজেলার 4টি স্থানে 1.440 কিলোমিটার, মোট 5.775 কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে মাননীয় স্পিকার। বর্ণিত প্রকল্পটি বাস্তবায়িত হলে জকিগঞ্জ ও কানাঘাট উপজেলা নদীর তীর অনেকাংশে সুরক্ষিত হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা, ঘরবাড়ি, কৃষিজমি এবং বাংলাদেশের ভূখণ্ড নদী ভাঙ্গনের কবল থেকে অনেকাংশ রক্ষা পাবে। মাননীয় স্পিকার, এই কাজটি করতে গিয়ে আমাদেরকে, যেহেতু এটি বর্ডার লাইন, ভারত এবং বাংলাদেশের সীমান্ত, আমরা ইতিমধ্যে বিজিবি, বিএসএফ একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে, জয়েন্ট রিভার কমিশনে সেখানে মিটিং চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জেআরসির বাহিরে ডিসি বাংলাদেশ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন্ডিয়া সেখানে একটা কনফারেন্স মিটিংয়ের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই দুইটা মিটিং হওয়ার পরিপ্রেক্ষিতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসান সিলেট পাস, ওনাকে আশ্বস্ত করছি খুব শীঘ্রই আমরা একটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি, যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো। যে দেখছিলাম সংসদ অধিবেশনের কার্যক্রম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।